স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। গণতন্ত্রের প্রবাহে মূল দুটি স্রোতধারা থাকবেই, তবে ক্ষমতার দৌড় আত্মঘাতী হলে তা বর্জনীয়। এক্ষেত্রে ভরকেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করতে হবে রাষ্ট্রের স্তম্ভগুলিকে। এসব নিয়ে আজকের আলোচনা প্রতিদ্বন্দ্বী। কথা বলতে স্টুডিওতে আছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। স্বাগত আপনাদের। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এই কথাটি বলা হচ্ছে যে বিএনপিকে পর্যদস্ত রাখতে সরকারি দলের নানা কৌশল আছে হামলা মামলা। বিএনপির মাঠে সক্ষমতা কমার পেছনে তাদের নিজেদের কোনো দায় আছে কিনা, এটি বিরোধী দল হিসাবে বিএনপি ছাড়া আর কোনো দলের কোনো সম্ভাবনাও আপনি দেখেন কিনা? আপনি নিজেও এখন একটি রাজনৈতিক দলের নির্বাহী সভাপতি বলছিলেন, তো আপনি কি বিবেচনা করছেন? না, প্রথমত বিএনপিকে তো আমরা বহুদিন ধরে বিরোধী দলের ভূমিকা পেয়েছি, বিশেষ করে 2008-এর নির্বাচনের পর। হ্যাঁ, প্রথম দিকে ভালোই ভূমিকা ছিল, কিন্তু আস্তে আস্তে দলের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা আমরা দেখতে পেলাম, এবং তাদের নানা রকম ভুল সিদ্ধান্তের কারণে সেটা খুবই দৃশ্যমান ছিল আর কি। তো এখন সর্বশেষ যেটা আপনি বলেছেন যে নানা রকম মামলা মোকদ্দমায় এই যে শীর্ষ নেতৃবৃন্দকে জড়ানো হচ্ছে, এটা আবার একটু প্রশ্নবিদ্ধ। সবাইকে যে ধরনের মামলাগুলো দিয়ে এবং হুকুমের আসামি করে মামলাগুলো হচ্ছে এবং একের পর এক চার্জশিট দেওয়া হচ্ছে, আমার তো মনে হয় আলটিমেটলি এগুলো অনেকটা কৌতুকপূর্ণ হয়ে যাবে আর কি। হ্যাঁ, কারণ এরকম সিরিয়াস সব মামলা দেওয়ার তো কোনো মায়না হয় না। আসলে যদি মামলা দিতে হয়, আমার তো মনে হয় একটা মামলা দিলেই ভালো হইতো। হ্যাঁ, বেশি মামলা দিয়ে জিনিসটাকে এত হালকা করে দিল, এতে আলটিমেটলি হয়তো বিএনপিরই লাভ হচ্ছে। মামলা হামলা করে কোনোদিন রাজনীতি থেকে ইয়ে করা যাবে না, একটা দলকে একেবারে বিপর্যস্ত করা যাবে না, হয়তো ওইটা সাময়িক। আচ্ছা, মানে মামলা হামলার প্রসঙ্গে আবার একটু অ্যাডভোকেট জয়নুল আবেদীনের কাছে আসি। এই প্রসঙ্গে একটু কথা বলি যে বিএনপি সক্ষমতা নিয়ে আসলে যে প্রশ্নগুলি উঠছে, সেটাতে নিজেদের কোনো দায় আছে কিনা? আমরা মামলা হামলার কথা অনেকেই শুনি, বিএনপির নিজেদের কোনো দায় আছে কিনা, তাদের কোনো ভুল আছে কিনা? দায় তো এখন আওয়ামী লীগ দেশে এমন একটি অবস্থার সৃষ্টি করেছে, সেখানে শুধু বিএনপির দায় না, সারা জাতিকে আমার মনে হয় দায়ের মধ্যে ফেলে দিয়েছে। আপনি দেখেন যে অন্য সব কিছু বাদই দিলাম, বাদ দেওয়ার পরেও যে এখন দেশে একটা নিম্ন স্তরে যে একটা গণতান্ত্রিক অবস্থা ছিল, সেটার প্রতিও মানুষের অনাস্থার সৃষ্টি হয়ে গেছে। এখন আপনি দায় বলবেন একটি রাজনৈতিক দলের সক্ষমতা অক্ষমতা, কি বলবেন? কি জন্য রাজনীতি হবে? একটি দেশে গণতান্ত্রিক পদ্ধতি যদি না থাকে, সেটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে পরে কিসের দায় বলেন আপনি? বিএনপির দায় বলেন, অন্য কোনো দলের দায় বলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, এই দলকে তার রাজনীতির মাধ্যমে টিকে থাকতে হবে, এইটা হচ্ছে এখন বড় কথা। কিন্তু দায় বলতে যেটা বুঝায়, সেটা তো হলো জনগণের কাছে দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতা এখন আর কোথাও নাই। জনগণের কাছে দায়বদ্ধতা এখন আর কোথাও নাই। ডক্টর হাবিব মিল্লাত মুন্না, এই ব্যাপারে আপনি একটু মতামত শুনতে চাইবো। এবং হামলা মামলা করে যে আপনারা পর্যদস্ত করতে চাইছেন, সেটা খুব বেশি পারছেন না, তবু জনগণের কাছে আপনারা দায়বদ্ধ কতটা আছেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরও। দায় কার, এই প্রশ্ন একটি যে দায় কার। আসলে গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক সমাজে জনগণের সাথেই সরকার বলেন যে কোনো বিরোধী দল যদি রাজপথে থাকে, তাদের দায় দায়িত্ব জনগণের প্রতি আছে, অন্য কারোর প্রতি নাই। সেই দায় দায়িত্ব প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকেই পালন করতে হবে। শুধু কারো প্রতি তীর নিক্ষেপ করে নিজের দিকে না তাকিয়ে সে কথাটা বলা ঠিক না। যদি আপনি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় 150 জন মানুষকে পুড়িয়ে মারেন, সেটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা। আপনি যদি হাজার খানেক আগুনে মানুষ পুড়িয়ে পঙ্গুত্ব বরণ করতে দেন, এটা কোন গণতান্ত্রিক ব্যবস্থা? আপনি যদি নির্বাচনের আগে নির্বাচন থেকে সরে দাঁড়ান কিংবা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন, এটা কোন গণতান্ত্রিক ব্যবস্থা? আপনারা শত শত স্কুল পুড়িয়ে দিবেন, রাস্তা বন্ধ করবেন, অর্থনৈতিক ক্ষতি করবেন দেশের, এটা কোন গণতান্ত্রিক পন্থা? বিএনপি গণতান্ত্রিক দল না, বিএনপি গণতান্ত্রিক দল না। আপনার কথা যদি আমি মেনে নেই, কিন্তু আওয়ামী লীগের গণতন্ত্রটা কোন জায়গায়? আমার কথায় আসছি। জি জি। বাংলাদেশে তাদেরকে কিভাবে আপনি দেখতে চান? হামলা মামলার কথা বলছেন,
এটা কি সত্য নয় যে শত শত স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে? এটা কি সত্য নয় যে 150 জন মানুষ মারা গেছে? এটা কি সত্য নয় যে দেশের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে? কেউ না কেউ দায়ী, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমি রাজনীতি করতে পারি, আপনি রাজনীতি করতে পারেন, কিন্তু আপনি রাজনীতি করেন বলে আপনার বিরুদ্ধে মামলা করা যাবে না, আপনি ধ্বংস করবেন আপনি তো আপনার এটি বিরুদ্ধে কিছু তদন্ত করা করে যাবে পান না, না। আর মামলা কামলাকে কৌতুক আপনি বলে তো- অভিহিত করবেন। আপনি তো- আর যারা দোষী, যারা মামলাকে ভয় পায়, আপনি তো- তারা এটাই বলতে পারেন। আপনি- মামলা হয়েছে সারা বাংলাদেশে, এর আগেও হয়েছে, এর পরেও হবে। আইনের মাধ্যমে কিন্তু আপনি বের তদন্ত- হয়ে আসতে হবে যে দায়ী কি না। মামলায় কিনা। যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমি দোষী বলছি না কাউকে। তারপরে আপনারা বলতে হবে যে আপনাকে সেটাই বলছি। আর দায় দায়িত্ব সক্ষমতা, গণতান্ত্রিক দলের কথা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক দলের কোন দলের অবস্থা কি বাংলাদেশের জনগণ ভালো করেই জানে। সুতরাং আমাদেরকে সেইভাবে সিদ্ধান্ত নিতে হবে যে মানুষ হত্যা মানে করে আমি এই আমরা কথার ক্ষমতা অর্থ আসলে পেয়েছি। বুঝি নাই অধ্যাপক বলেন মিল্লাত আপনি মোনা। কোনটা বুঝেন না, বুঝিয়ে দিচ্ছি। এই যে বাংলাদেশের গণতান্ত্রিক দলগুলির কোন দলের কি অবস্থা সেটা জনগণ জানে। জানে, অবশ্যই জানে। মানে- বাংলাদেশে আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, জি, আওয়ামী লীগের জন্ম 65 বছর আগে, জি। আন্দোলন সংগ্রাম মানে করে এই কথা মানে বিরোধী- কি যে মানে আওয়ামী লীগ দলের মধ্যে গণতন্ত্র বাংলাদেশে এরকমই এই চলবে। আমরা একটা দলের কথা বলি, জি। এই কয়েকদিন আগে ওনাদের দলের একটা বিএনপির একটা সম্মেলন হলো। জি। আমরা জানি সম্মেলনে যাই হোক না কেন, একটু কাউন্সিলরদের কোনো মতামতের অ্যাটলিস্ট মূল্য থাকে। হয়তো সর্বসম্মতিতে হতে পারে, হয়তো হাততালির মাধ্যমে হতে পারে, হয়তো ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হতে পারে। কিন্তু এমন একটি দল বিএনপি গত সম্মেলনের সময় শুধু তাদের চেয়ারপারসন নয়, সিনিয়র ভাইস চেয়ারপারসন পর্যন্ত ওই সম্মেলন পর্যন্ত যাওয়ার দরকার হয়নি তার আগে, কারণ তাদের কাউন্সিলের উপর তাদের কোনো আস্থা নাই। আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কি করতে হয়? কাউন্সিল করতে হয়, কাউন্সিল- কাউন্সিল করে প্রস্তাব করতে হয়। যদি প্রস্তাবে একজনের নাম আসে, যদি অন্য কোনো নাম না আসে, যদি সবাই সমর্থন করে, সেটা আওয়ামী লীগের ব্যাপার, আওয়ামী লীগের দলের ব্যাপার। আচ্ছা। কিন্তু সে পর্যন্ত না পৌঁছে কাউন্সিলরদেরকে ভয় পেয়ে যদি কোনো কাউন্সিলর চেঞ্জ করে দেয় কিছু, এই ভয় পেয়ে কাউন্সিলর পর্যন্ত এবার আর যেতে দেয় নাই। এই হচ্ছে বিএনপির অবস্থা। এই আপনি এটি একটি বলেছেন, যাই হোক এটা আপনার মতামত। আমি অ্যাডভোকেট সুব্রত না, চৌধুরী- আপনার মতামতটি বলুন, আপনি যে এই ব্যাপারে আপনার মতামত বলুন যে না, আমার- কাউন্সিলর পর্যন্ত নেতা নির্বাচনের সুযোগ পায় না, এটা কেমন দলে ধরনের দল? গণতান্ত্রিকতা প্রশ্নে আমি আসলে খুব এই সূক্ষ্ম পার্থক্য ব্যাপারে আমি আসলে খুব বুঝি না। এটা আমি স্বীকার করলাম যে এইটি বাংলাদেশের জনগণ বোঝে। বাংলাদেশের জনগণ বোঝে কিনা সেটিও আমি আসলে বুঝি না। যাই হোক, আপনি জনপ্রতিনিধি, আপনি বুঝেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে থেকে জয়লাভ করেছে। গণতন্ত্রের জন্য এই নির্বাচনের বার্তাটি কি? বার্তা হচ্ছে এইখানে কারো প্রতিদ্বন্দ্বিতার দরকার নেই। হ্যাঁ, যারা সরকারে থাকবে তারা কিছু নাম অ্যানাউন্সমেন্ট করে দেবে এবং তাদেরকে ইলেকশন কমিশন নির্বাচিত ঘোষণা করলেই হলো। একটু- কারণ এবারকার যে স্থানীয় পরিষদের যে নির্বাচনটা হলো, এটা তো বিশ্বের কাছে আমাদেরকে হেয় করা হয়েছে। কারণ এখানে প্রথমত সহিংসতা, তারপরে আগে তো শুধু কারচুপি হইতো বা সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং হইতো, এইসব কথা শুনতাম। এখন তো ভোট ডাকাতি হয়ে যাচ্ছে, ব্যালট বাক্স চলে যাচ্ছে, আগের দিন সিল হয়ে যাচ্ছে, এবং যার যেখানে প্রভাব আছে, প্রতিপত্তি আছে, প্রশাসন যার পক্ষে, তাকেই নির্বাচন না, কিন্তু হয়ে আসছে। কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এই যে ধরেন 678টা ইউরোপি ফলের মধ্যে আওয়ামী লীগ 431টাতে জিতেছে, বিএনপি 67টাতে জিতছে। ওইটা সং- বিএনপিরা জিতে কেমনে? ওইটা সংখ্যা নিয়ে তো না, আমি মানে কথা বিএনপিরা বলছি। 67তে কিভাবে জিতে? জিতে মানে সেখানে বিএনপি প্রভাবশালী, তারা হয়তো মানে এই সেটা- দেশে বিএনপির প্রভাব এখনো চলছে। হ্যাঁ, অবশ্যই আছে, মানে থাকবে না কেন? 678টার মধ্যে 67 মানে অ্যাটলিস্ট 10% বিএনপি প্রভাব করে হ্যাঁ, নিয়ে নিচ্ছে। কোনো কোনো মানে সব- ওইটাতেও ভোট হয় নাই। স্বতন্ত্র প্রার্থীরাও তো অনেক জায়গায় জিতছে। আমি বলছি বলছি- যে জি। সহিংসতা এবং যেভাবে 170 জন জিতেছেন স্বতন্ত্র। হ্যাঁ স্বতন্ত্র 170 জন। হ্যাঁ সেটাই বলছি যে এরকম জিতার ট্রেন্ড তো আমরা দেখতেছি। কথা হচ্ছে সেটা ইলেকশন মানে আগে তো কি বলতাম, গুন্ডা হুন্ডা এসব দিয়ে হতো। এখন তো মানে একেবারে ইলেকশন বলে আর কোনো কিছু থাকলো না আর কি। এবং নির্বাচন কমিশন যে এত দন্তহীন, যেটা আমরা নির্বাচন দেখতে পাই। কমিশনের দন্ত থাকার দরকার নাই, মগজ বা হৃদয় বা কোনো কিছু উপলব্ধি করে কোনো কিছু থাকলেই হয়তো, কিন্তু সেইটাও আমি না, সেটা তো ওনার কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে তিনি পারেন নাই। তার মতো করে তিনি হ্যাঁ, বলে এখন যাচ্ছেন। আজিজকে নিয়ে তো অনেক কিছুই আমরা করেছিলাম, আশা ছিল যে ভালো কিছু করব। এখন তো আরো উল্টাটা হয়ে যাচ্ছে দেখি। এখন রফিক হয়ে গেছে, রকিব হয়ে গেছে। অ্যাডভোকেট জয়নাল আবেদীন, জনপ্রিয় চেয়ারম্যান ও প্রতিষ্ঠিত নেতাকে প্রবাসে রেখে, মানে নেতাকে রেখে প্রবাস ফেরত একজনকে বিএনপি মনোনয়ন দেয়। শেষ পর্যন্ত বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটের দিন খুন হলেন সেই চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে বিএনপিতে যে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ বা পাল্টা অভিযোগ দেখা যাচ্ছে, তাও আরো একবার স্পষ্ট হলো কিনা? শুনেন, আপনার এইখানেই আমি বলেছিলাম যে এই যে একটা নিম্ন স্তরের যে টায়ার, যেটা মূল টায়ার, ভিত্তি আর কি, গণতন্ত্রের ভিত্তি,
এইটাকে যখন দলীয়করণ মানে দলীয় ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে, তখন সব দলের মধ্যেই কিছু মনোনয়ন বাণিজ্য হবে। এবং সেই ক্ষেত্রে আমি যে একেবারে বিএনপিকে বলবো যে সেখানে যে একদম ধোয়া হয়েছে তাও না। এখানে বিষয়টি হচ্ছে যে আপনার দলীয় ভিত্তিতে নির্বাচন। এখন এই যে দলীয় ভিত্তিতে নির্বাচনটা, এই নির্বাচনটা করার পূর্বে এই দেশে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, তারপরে সুশীল সমাজের সাথে, তারপরে আপনার আইনজীবীদের সাথে, সাংবাদিকদের সাথে আলাপ আলোচনা করে যে সিস্টেমটা করার দরকার ছিল, সেই সিস্টেমটা করা হয় নাই। এখন কথাটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা পারপাস থাকে। আমার যেন কেন মনে হচ্ছে যে আমাদের বর্তমান গণতান্ত্রিক সরকারের পারপাসটা তারা সার্ভ করেছেন। সেটা হচ্ছে যে তারা এইভাবে সার্ভ করেছেন যে যাতে করে মানুষ আর নির্বাচনমুখী না থাকে। এরপরে সরকার ওই যে দাদা বলেছেন যে একটা লিস্ট করে দেবেন, যেমন 154 জন আমরা বলি নির্বাচনমুখী যাতে না থাকেন সেই ব্যাপারে কাজ করছে নির্বাচন কমিশন। কাজ করছে। এবং সেইটার মানে এখন কি বলে সিপাহ সালার বানিয়েছেন হইলো কি রকিব সাহেবকে। আপনি দেখবেন যে বলছে কি আগে কোনোদিন আমরা এইভাবে দেখি নাই যে এখানে বসে বসে উনি নির্বাচন পরিচালনা করতেছে। আগে পরিষদ নির্বাচন আগে এত খেয়াল করে আপনারা দেখেনও নাই না, আগে খেয়াল করার প্রয়োজন ছিল না। তার কারণ হলো তারপরেও ইলেকশন কমিশনকে দেখেছি বিভিন্ন জেলায় জেলায় তারা গিয়ে অন্তত একটু ঘোরাফেরা করেছে। ইলেকশন কমিশন বিভিন্ন জেলায় এবারও গিয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন এখানে বাংলাদেশ মানে আপনারা বলতে পারবেন আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে এত গুরুত্ব দিতে কখনো দেখিনি, গণমাধ্যম বেশি ইত্যাদি নানা কারণ হতে পারে। আমি চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা যে বিএনপির চেয়ে বেশি পরিষদে জয়লাভ করেছেন, সহিংসতাও বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যেই হয়েছে, সেটাতে আপনি একটু খুশি কিনা যে আওয়ামী লীগের বিদ্রোহীরাই আওয়ামী লীগের আসলে মূল বিরোধী দলে পরিণত হচ্ছে, যারা ঘরেরই ছেলে একটু পর হয়েছে? এর কোনো অন্য কোনো বিকল্প প্রভাব আপনারা দেখেন কিনা, নাকি আপনারা খুশি যে আওয়ামী লীগের বিকল্প হিসেবে আওয়ামী লীগের আরেকটি গ্রুপই থাকছে? আমরা এটা ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব। প্রফেসর হাবিব মিল্লাত, আমরা কি একটু বিরতি নিয়ে আসি, তাহলে আপনাকে প্রফেসর হাবিব মিল্লাতের কথা শুনবো, আমরা একটা বিরতি নিয়ে আসি আবার। ফিরলাম আজকে বাংলাদেশে। বিরতির আগে প্রফেসর মুন্না আপনাকে জানতে চাইছিলাম যে আওয়ামী লীগ ক এবং আওয়ামী লীগ খ নিয়ে আপনারা খুশি কিনা? দর্শকদের মধ্যে অনেকেই বলছেন যে আপনার বক্তব্যের পরে যে আপনি যা বলছেন তার সবই কি মিডিয়া আসলে বিশ্বাস করে কিনা, কারণ জ্বালাও পোড়াও ভাঙচুরের কিছু আওয়ামী লীগ যে করে নাই সেটা তারা কি করে বুঝতে পারবে? যাই হোক, আপনি অনেকগুলি বিষয়ের প্রথমে একটা দৃষ্টি আকর্ষণ করবো। এই যে পোস্টারের প্রতি আপনি যে দেখাচ্ছেন এখানে জয় বাংলার স্লোগানে কান ধরবে ওসমানে। আপনি দেখেন আজকালকার মিডিয়াগুলো একটু নিউট্রাল হওয়া দরকার, সবাই সবকিছু দেখে। জয় বাংলার সাথে কিন্তু সেলিম ওসমানের কতটুকু সম্পর্ক আছে আপনাকে বলতে হবে। আমি ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারছেন যে সেলিম ওসমান কোন দল করে আমাকে সেটা বলতে হবে। কান্দরে যখন স্লোগান ছিল জয় বাংলা, উনি কি করেছেন না করেছেন? সেলিম ওসমান আওয়ামী লীগের কোনো এমপি নয়। এই ধরনের যে অপপ্রচার করার আমি সত্যিকার অর্থে ভাবছি এই কাজটা আপনারা ঠিক করছেন না। এইভাবে শুধু একটার পর একটা কাজ করে দেশকে কোন সংবাদপত্র কোন মিডিয়া এমন একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, যা করছে কান ধরে উঠা বসা আওয়ামী লীগের লোক করছে, কিন্তু তিনি আওয়ামী লীগের এমপি নন। আপনারা বলছেন জয় বাংলা স্লোগান দেয়া হয়েছে কেন? প্রফেসর মুন্না, জয় বাংলা স্লোগান দিতে পারে কেউ, কেউ না পুরো মাঠ জুড়ে জয় বাংলা স্লোগান শেষে হয়েছে। সেলিম ওসমান আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি তিনি জাতীয় লীগের কোনো এমপি নয়, জয় বাংলা স্লোগানই কান্দরে ছবি দেখানো হয়েছে, সমস্ত কিছু ওই সেলিম ওসমানের ছবি দিয়ে করা হয়েছে ওই পোস্টারটা। আবার দেখেন আপনি মনোযোগ দিয়ে। সুতরাং এই ধরনের কাজ করা ঠিক না কোনো টিভিরই। স্লোগানটি জয় বাংলা হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে যে আপনারা বলেছেন আওয়ামী লীগের ক বা খ বা বি এ বি সি ডি দল, বাংলাদেশে আওয়ামী লীগের একটি আছে। এবং আপনারা যদি অবশ্যই সবার জানা দরকার যে কেন্দ্রীয় কমিটি থেকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, আপনারা পৌরসভা নির্বাচনে দেখেছেন যারা বিরোধিতা করেছে বিরোধীদের সহযোগিতা করেছে, এমন ঘোষণা করা হয়েছে যারা ওই বিরোধী পৌর নির্বাচনে অংশগ্রহণে যাদের সহযোগিতা করেছে তাদেরকে আর কোনোদিন নমিনেশন দেওয়া হবে না। দ্বিতীয়ত আপনি দেখেছেন সেভাবে এই ধরনের ঘোষণা প্রায় রাজনৈতিক দল থেকে শুনি, আবার আইভি রহমানের মতো আবার রাজনৈতিক দলে ফিরে আসে। আওয়ামী লীগ আগের আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগ এক নয়, সেই অর্থে আওয়ামী লীগ এখন অনেক সুসংগঠিত। আওয়ামী লীগের ওই খ গ ছ দলের লোক দরকার নাই। আওয়ামী লীগে যারা জিতেছে তাদের আমরা স্বাগত জানাই, এবং যারা
বিদ্রোহী প্রার্থী হয়েছে, দলের প্রতি আনুগত্য না থাকার কারণে তাদেরকে, আমি জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আমার জেলা থেকে সমস্ত লোককে আমি বহিষ্কার করেছি। তারা আবার আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ চাইলে আপনি দিবেন না? সেন্টারের নির্দেশনা ছাড়া সেন্ট্রাল যদি নির্দেশনা তো কখনো দিবে। আসে, জামাত বিএনপি লোকরাই যোগ দিচ্ছে আওয়ামী লীগে, আর আওয়ামী লীগের আপনাকে লোকরা- বলতে হবে জামাত বিএনপির কয়জন যোগ দিয়েছে। না, মানে যোগ দিতে আপনি পারে যদি কয়জন, দুই একজনকে দিয়ে তো আপনি আওয়ামী লীগের মতো বিশাল দলকে আপনি বিবেচনা করতে পারেন না। কুষ্টিয়াতে কি হলো, একটা খবর পেপারে, এই যে পত্রিকার কথা বলছি এবং আপনাদের কথা বলছি, একটা পত্রিকায় ছেপে দিল যে কুষ্টিয়াতে কারো হাত দিয়ে কোন একজন জামাত নেতা, আপনারা পেয়ে বললেন জামাতের লোকজন। কয়জন জামাতের লোকজন আওয়ামী লীগে যোগ দিয়েছে এবং আওয়ামী লীগ গ্রহণ করেছে তার স্ট্যাটিস্টিক্স পরবর্তীতে আপনাদের আমি দেব, এবং পরবর্তীতে আমিও শুনবো। প্রফেসর হাবিবুল্লাহ, আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি আওয়ামী লীগে যোগ দিতে চাইলে কি আপনি আমাকে আওয়ামী লীগে দিবেন না? নেওয়া হবে কি না হবে তাতে লেখা আছে, গঠনতন্ত্রে লেখা আছে, যদি অন্য কোন দল থেকে কেউ পদ থেকে আমার দলে যোগ দিতে চায়, জি। অবশ্যই বলা আছে সরাসরি জেলা কমিটি বরাবর সেটাকে মানে কিছু প্রক্রিয়া আছে, পরে কোন কিছু প্রক্রিয়া আছে। নেওয়া হবে কি না হবে। তবে দাগে আসামি, খুনি, আগুনে পোড়ানোর আসামি, তাদেরকে দলে নেওয়া হবে না। বিদ্রোহী প্রার্থীদের দলে নেওয়া হচ্ছে না, মানে বহিষ্কার করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এখন আপনি বলছেন যে নির্বাচন নিয়ে, আপনাকে শুধু দুটো তথ্য দিব আমি। আপনার 2008 সালের নির্বাচনের কথা মনে আছে? রাইট। সেখানে আওয়ামী লীগ পেয়েছিল 48% ভোট আর বিএনপি পেয়েছিল 32%। আমি তথ্য দিয়ে কথা বলি। পৌর নির্বাচনে অনেক কথা বলেছেন, পৌর নির্বাচনের পরে সেখানে আওয়ামী লীগ 52 ভাগ ভোট পেয়েছে, বিএনপি পেয়েছে 28 ভাগ, 4 ভাগ ভোট মাত্র ডিফারেন্স। কিন্তু এর কারণটি হচ্ছে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড। আজকাল কিন্তু বিদ্যুতের বাতি যায় না, আজকাল কিন্তু স্বাস্থ্যসেবা বাংলাদেশ একটা মডেল। আজকাল গত 15-20 দিনের কথা বাদ দিতে পারেন, কারণ প্রচন্ড গরমে বন্ধ হয়ে গেছিল কিছু, তারপর বিদ্যুৎ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু প্রফেসর হাবিবুল আমরা যে নিজের চোখে দেখলাম যে নির্বাচন নিয়ে, নিজের চোখে দেখলাম যে বলা হচ্ছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে ভোটটি দিতে হবে না, মেম্বারে ভোটটি দেন আপনি। সেটি আমরা, ঠিক আছে, আমি বিএনপির প্রথমে একটা রিঅ্যাকশন দেই। 712টি কেন্দ্র প্রথম ধাপ, এখন তো পঞ্চম ধাপ চলছে। বিএনপি থেকে তাদের অফিসিয়ালি বলা হলো যে 50টি ইউনিয়ন সম্বন্ধে আমাদের আপত্তি আছে, 662টির সম্বন্ধে তারা কিছু বলে নাই। আমি স্বীকার করে নিলাম বিএনপি বিরোধী দল, রাজপথের দল, তারা বাড়িয়ে বলতে পারে। আমি হলে বাড়িয়ে বলতাম, একটু বাড়িয়ে বলা সাধারণত কারো বিপক্ষে বলতে একটু বাড়িয়ে বলতে হয়, কারণ বাড়িয়ে বলেছে 50টি, বাকি 662টির সম্বন্ধে তারা, আপনি পত্রপত্রিকা দেখেন, বলেছেন। কেন বলেননি? আর স্থানীয় সরকার নির্বাচনে যত কিছু আওয়ামী লীগ বিএনপি হোক না কেন, আত্মীয়তা, স্থানীয় পলিটিক্সের প্রভাব, এগুলো কিন্তু অবশ্যই আসে এবং সহিংসতা প্রতিবারই হয়, কোনোবার বেশি হয়, কোনোবার কম হয়। আমরা কোনো সহিংসতা মানতে চাই না। আমরা মনে করি নির্বাচন কমিশন আরো স্ট্রিক্টলি, নির্বাচন কমিশন আমাদের এমপিদের নির্বাচনী এলাকায় যেতে দেয় নাই। আমার নির্বাচন, আপনি কারচুপির কথা বলেন, আমার নির্বাচনী এলাকায় 10টি ইউনিয়ন আছে, 6টিতে আমরা জিতেছি, 3টিতে বিএনপি জিতেছে, 1টিতে গন্ডগোল হওয়ার কারণে আমরা নির্বাচন কমিশন ভোট কেন্দ্র বন্ধ করে দিয়েছে, সেটাতে আমাদের প্রার্থী এগিয়ে আছে কাউখোলা ইউনিয়নে। সুতরাং আমরা মনে করি যে যেভাবে আমি শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলটি দিয়ে যদি একটু বিবেচনা করি, যে কারণ এখানে হচ্ছে যে আওয়ামী লীগ 431টি ভোট পেয়েছে, বিএনপি 67টি ভোট পেয়েছে, সরি চেয়ারম্যান পদ পেয়েছে 431 আর 67, রিয়েলিস্টিক মনে হয় কিনা সংখ্যাটিকে? আপনি তো ফিগার দিচ্ছেন, আমি তো দিচ্ছি না। আপনার পত্র পত্রিকা লিখেছে এবং আপনার ওইখানে নির্বাচন হয়ে এটি হয়েছে, এটা অবশ্যই রিয়েলিস্টিক। আপনি কি, আমরা তো আর কোথাও হাওয়া থেকে নির্বাচন কমিশনের রিপোর্ট আসে না, মানে রেজাল্টটা রিয়েলিস্টিক, মানে সেটি বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হবে কিভাবে বলেন? কেউ যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি, মেরে খায়, তার সেই দলের যদি আমি একটা প্রশ্ন করি যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ইউনিয়ন পরিষদে আপনার 5% লোকে কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কিনা, সুযোগ করে দিয়েছেন কিনা? আমার প্রশ্ন হচ্ছে ওইখানে যে নির্বাচন বর্জন করবেন। এটা কিন্তু অ্যাডভোকেট জনাব আবেদিন একটু বলতেই হয় যে আমি শুনেছি বিএনপির একদম সর্বোচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ে নেতৃবৃন্দদের অনেক বকাঝকা করা হয়েছে যেন প্রার্থী দেওয়া যাচ্ছে না বলে। প্রার্থীটাও যাবে, প্রার্থী তো ভয়ের চোটে কেউ এলাকায় যেতে পারে না। তার কারণ আমি বলি, আপনার মামলা দিয়ে এখন অনেকগুলো প্রার্থীকে পাঠানো হচ্ছে অ্যান্টিসিপেটরি বেল নিয়ে। কারণটা কি জানেন? এলাকায় যেতে পারতেছে না, তারপর নমিনেশন পেপার সাবমিট করতে যেতে পারতেছে না। কয়জন না, এটা নির্বাচন এলাকা পার্সেন্টেজটা হলো 70%। আমরা 6টা জিতলাম, তারা 3টাতে জিতলো। আপনারা যেগুলিতে জিততেছেন সেগুলিতে কিভাবে জিতছেন? আমরা যেগুলো জিততেছি সেখানে কিছু প্রশাসনের লোক, আমাদের কিছু প্রশাসনের লোক নিরপেক্ষ ভূমিকা পালন করে। কিভাবে সেটাই?
করে মানে সেটা প্রফেসর ধরেন বিলাতি ওসি মুন্নাটাকে- সাহেবরা গুলি করে না প্রফেসর- না না অন্তত নমিনেশন পেপারটা ঠিক প্রফেসর মতো বিলাত মুন্না দিতে তাদেরকে দেয় তাদেরকে আফগানিস্তান পাঠিয়ে দিচ্ছেন না কেন? কেডা মানে যারা তাদেরকে সহযোগিতা করছেন তাদের তো আপনারা তো এরকমই বলছেন যে এটা তারা দিবেন, মানে এটা দিবেন দিবেন। এটা হয়তো ইলেকশনের পরে শোনেন, যে এলাকায় আমার এলাকায় বিএনপির চেয়ারম্যান 6-3-1 হয়েছে আপনারা সেই বলেন। সমস্ত এলাকার হয়তো টিওনো সাহেব না। থাকবে না, হয়তো ওসি আমরা সাহেব থাকবেন সাধুবাদ না, জানিয়েছি হয়তো এসপি সাহেব 6-3-1 থাকবেন জি। না। আমাদের যদি রেজাল্ট আরো খারাপ হতো আমরা সাধুবাদ জানাতাম, কারণ গণতান্ত্রিক পন্থা আমরা বিশ্বাস করি। আমার এলাকার ইউনো, আমার 2 নির্বাচনী এলাকার ইউনো আরো অনেকদিন থাক, তারা ভালো কাজ করেছে। আর ইউনো তো দায়িত্ব না, দায়িত্ব নির্বাচন নির্বাচন কমিশন। কমিশন। নির্বাচন কমিশনকে সহযোগিতা করেছে উনি কিনা? একজন আইনজীবী হয়ে যদি ইউনোর উপর চড়াও হন নির্বাচন কমিশন বাদ দিয়ে, এখন- তাহলে দেশটা আমি বিপদে একটু পড়তে শেয়ার বাধ্য। যে একজন আইনজীবী এই যে বড় দুই দলের যে বিতর্ক প্রত্যেকটা বিষয়ে, হ্যাঁ। তো এটা বাংলাদেশের ভবিষ্যৎ কি? না বিতর্ক তো ভালো। বাংলাদেশের না, না, ভবিষ্যৎ বিতর্ক মানে কি কোনো 2021 solution সালের নাই, মধ্যময়ের বিতর্ক দেশ, তো ভালো। 2041 সালের উন্নত দেশ, এই হচ্ছে বাংলাদেশের না, না, ভবিষ্যৎ। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কিন্তু এটা আপনারা বলছেন যারা এই দুই দলের বাইরে আছেন যে এই বিতর্কের ফলে বাংলাদেশের ভবিষ্যৎ কি, কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু না, দুই না, দলের ভালোই হচ্ছে। এখন ওনারা যদি বলে যে এই কিছু নির্বাচন ব্যবস্থা ধ্বংসের পথে, তো ওনারা বলুক যে আমরা ধ্বংস হতে দেব না, আমরা আরো ভালো কিছু করতে চাই, আপনারা কিন্তু সাজেশন দেন। এইভাবেই তো দেশে এগিয়ে যাচ্ছে, বিএনপি আওয়ামী লীগের হাত ধরেই তো দেশে এগিয়ে যাচ্ছে, দেশ- সুশীলদের হাত ধরে তো দেশ এটা হবে পিছিয়েছে। না, এটা কোনোদিনও সম্ভব না, এটা সাময়িক মনে হয় অনেক কিছুই। আইয়ুব খানও চেয়েছিল, এরশাদও চেয়েছিল, না, না, আমরা তো- আলটিমেটলি হয় না, না না, আমরা এটা। তো- আমরা তো কিন্তু figure এ 16 দেখি যে দেশে এগোচ্ছে। 16 কোটি মানুষ এখন এভাবে জিম্মি হয়ে থাকতে মাথা পারে। পিছু আয় ছিল $440, না, হইতে পারে। 2015 সনে মাথা পিছু হয় 1400 প্লাস। দেশ এগিয়ে যাচ্ছে। আপনি যদি আন্তর্জাতিক উন্নয়নের অঙ্গনে যান, দশকও আমরা দেখেছি, দেশ এগিয়ে গেছে তো। পত্র-পত্রিকা যাই করুন না কেন, G7 আইয়ুব খানের উন্নয়নের দশকও অনেক সূচক। G7 সামিট দেখেছেন? এই জাপান হলো কয়দিন আগে। মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থান দেখেছেন? না, মাননীয় আমি- প্রধানমন্ত্রী আমি- যেখানে আমি- যাচ্ছেন, আমি- এই প্রফেসর- সমান নয়। প্রফেসর হাবিবুল মুন্না, আমি একটু শুধু জানতে চাই যে G7 এর আউটরিচ প্রোগ্রামে অংশগ্রহণ করা কি খুব গর্বের ব্যাপার? আমি Outreach কিন্তু আপনি আমার ব্যাপারে outreach এর ব্যাপারে- উত্তর দেওয়ার সুযোগ জি, জি, দিবেন তো? please, please, মানে please. উত্তর দেওয়ার সুযোগ নিলে প্রশ্ন করে লাভ কি? প্লিজ বলেন। আউটরিচ G7 হচ্ছে আপনারা জানেন সবচেয়ে স্বল্প নত সবচেয়ে স্বল্প নত স্বল্প সবচেয়ে বেশি উন্নত বেশি দেশ। উন্নত সেটা জি, বলেন। জি, জি। সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী। আপনি ছবি দেখেছেন? জি জি জি। বারাক ওবামা কিন্তু তার পাশে বসে আছে, Outreach, সামনে outreach, outreach। outreach। কারণ আমরা সেই হতে পারিনি, Outreach। কিন্তু আমরা আপনি স্বপ্ন দেখি। আরো বলেন যে আমার কথা আর হচ্ছে, কে কে ছিল দয়া করে outreach-এ? দয়া করে আমাকে জি, একটু বলতে জি, দিবেন। জি, জি, please। আমরা স্বপ্ন দেখি, জি। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিকল্পনা করি, তার পরিকল্পনা আমরা বাস্তবায়ন করি। তার প্রমাণ আপনারা দেখেছেন 2014 সনের জুলাই মাসে নিম্ন মধ্যমায়ের দেশে পরিণত হয়েছি। ইনশাল্লাহ এই ক্ষমতা থাকা অবস্থা আমরা মধ্যমায়ের দেশে পরিণত হব ইনশাল্লাহ, যদি কন্টিনিউ করতে পারি, যদি অন্য কোন দল এই স্বাধীনতার বিরুদ্ধে অসহযোগিতা না করে, আমার প্রশ্ন তাহলে আসলে- আমরা 2041 সনে ওই G7 এ যাব। না, না, আমরা ওটা তো আমরা আমার G7 প্রশ্ন এ সেটা যাব। ছিল না। আমার হাজার হাজার আমার- কোটি টাকা লুটপাট আমার- হয়ে আমার যাবে, প্রশ্ন সেটা ছিল বাংলাদেশ না। ব্যাংক ফতুর আমার- হয়ে না, না, যাবে। আমার প্রশ্ন না, বাংলাদেশ ব্যাংক ফকির হয়ে যায় না। অ্যাডভোকেট সুব্রত ফতুর চৌধুরী, হবে। এগুলি খুবই ঢালা অভিযোগ। কিন্তু আমি কিন্তু বলতে চাই তাদের যে- সাপোর্টের অবস্থা নেই। কিন্তু আমি কারণ বলতে চাই যে জনগণের মন বুঝতে G7 হবে। আউটরিচে বাংলাদেশ শোনেন। ছাড়া আরো যে 4টি দেশ গিয়েছে, হ্যাঁ। সেই 4টি দেশের কি সাফল্য? আপনি এখন চিন্তা আর সেই চারটি leadership। দেশের অবস্থান প্রথম তো হচ্ছে ছিল। আপনি গরিব দেশ হতে পারেন, আপনি নিম্ন মধ্যম দেশ শ্রীলঙ্কা হতে কি পারেন। লিডারশিপ দেখিয়েছে এই কয়দিনে? শ্রীলঙ্কা, আপনি শ্রীলঙ্কায় গেছেন? না, না, শ্রীলঙ্কার গেছি, হেলথ জি। সিস্টেম সম্বন্ধে জানেন? না, শ্রীলঙ্কার ইনকাম সম্বন্ধে জানেন? আফ্রিকার আপনি যে দেশটি- শ্রীলঙ্কার দেশ সম্বন্ধে আপনি জানেন? আফ্রিকার যে শ্রীলঙ্কা দেশটি- is আফ্রিকার one যে of the দেশটি গেল, strongest country in this আফ্রিকার region। যে দেশটি গেল, সে কি করেছে? শোনেন, এটা হচ্ছে লিডারশিপ এন্ড প্রমোটিং লিডারশিপ। আপনাকে বুঝতে হবে পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার কারো যোগ্যতা রাখে। জননেত্রী শেখ হাসিনা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন, এই জন্য তাকে দাওয়াত করা হয়েছে। না, আমি ছোট বড় বড় করে সভা দেখতে সমিতিতে যেগুলো হয় না, আউটরিচ আপনি কথাটা বলেছেন, জি। বড় বড় সেমিনারে কি হয়ে থাকে, কেউ কেউ যারা মেইন স্পিকার G7 এর 7 জন আছে, জি। তাদের মধ্যে কখনোই বাংলাদেশকে ইনক্লুড করা সম্ভব না। হয়তো 20 বছর পরে সম্ভব হতেও পারে, G8 হতেও পারে। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রমিসিং ইমার্জিং একটি দেশ, যে দেশকে হয়তো একটু উৎসাহ দিলে আরো ভালো করবে, এই কাজটি করা হয়েছে। এতে সমালোচনা করার কিছু নাই, বরঞ্চ দাওয়াত না, না না, করলে আমি আমরা- আমি আমি কিন্তু সমালোচনা করি নাই, কিন্তু আপনি যে প্রাইডটি G7 আউটরিচে Yes, নেওয়ার জন্য it's a দিচ্ছেন, pride. সেটাতে আমি প্রাইড বোধ When I করি না। saw all না, না, the না। G7 leaders with our honored minister, I feel proud of my ওকে country. ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ এন্ড কংগ্রেচুলেশনস টু ইউ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরে এসে আবার অতিথিদের সঙ্গে কথা বলবো। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আরো একটি বিষয় নিয়ে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে ইসরায়েলের একজন লোকের সাথে বিএনপির যুগ্ম মহাসচিবের ছবি ছাপানোর পর বিএনপির পক্ষ থেকে আবার একটি কথা বলা হচ্ছে, একটি অনলাইন গণমাধ্যমকে উদ্ধৃত করে, যে সজীব ওয়াজেদ জয় উনার সাথে দেখা করেছেন। এতদিন পর্যন্ত ওনারা বলেছেন যে দেখা করলে কি হয়, এখন বলেছেন যে সজীব ওয়াজেদ জয় দেখা করেছেন, কিন্তু সজীব ওয়াজেদ যে দেখা করেছেন সেই সংক্রান্ত কোনো ছবি আমরা আসলে দেখি নাই।
মানে এটি কিরকম প্রতিদ্বন্দ্বিতা, এটি কিরকম পাল্টাপাল্টি? না আসলে এটা তো এই যে আমাদের যে রাজনৈতিক কালচার, হ্যাঁ, এই যে বিদেশে বসে মিটিং করা বা ইসরায়েলের মতো দেশের নেতাদের সাথে মিটিং করলো, বা সজীব ওয়াজেদ জয় আদৌ করেছে কিনা, ফুলের মালা গলা দিয়ে ছবি দিয়েছেন, হ্যাঁ। সেটি দেখেছি আমরা, আসলামেরটা আসলামেরটা। হ্যাঁ, ওইটা এবং তখন বিএনপি থেকে বলা হয়েছে যে এটা একটা চান্স দেখা করলে কি হয়। এখন আবার বলছেন যে সজীব ওয়াজেদ জয় দেখা করেছেন। না সেটাই বলছি যে কেনই বা আমাদের এত দেখা করা প্রয়োজন, বা এটাকে নিয়ে আমাদের একটা রাজনৈতিক এজেন্ডা বাংলাদেশে 16 কোটি মানুষের কথাবার্তা না বলে, এখানে আইন শৃঙ্খলার কথা না বলে, আমার সুশাসনের কথা না বলে আমরা ওইটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। অর্থাৎ জনগণকে আমরা সবসময় বিভ্রান্ত করছি এবং অন্যদিকে নজর রাখতে চাই। অ্যাডভোকেট জয়নাল আবেদিন, আপনার এদিকে এই বিষয়ে পর্যবেক্ষণ কি? আমার যেন কেন মনে হচ্ছে যে এক একটা সময় সরকার এক একটা ইস্যু তৈরি করেন। এই দেখেন, এই মানে যখন এই ইস্যু সরকার তৈরি করে, হ্যাঁ সরকার তৈরি, কিন্তু আসলাম চৌধুরীকে তো সরকার বলে নাই যে আপনি না, না, ফুলের মালা দিয়ে তার সাথে গিয়ে বসে থাকেন। এইটা ফুলের মালা দিয়েছে কি দিয়েছে না দিয়েছে, এটা কোনো একটা এই দেশের একটা ইস্যু। এই দেশে অনেক সমস্যা আছে, গণতান্ত্রিক সমস্যা আছে, না, না, মানুষের তার ঠিক ভোট না সমস্যা দেওয়ার সমস্যা আছে, তারপরে টাকা চুরি হয়ে যায় সেই সমস্যা আছে, তারপরে ব্যাংক খালি হয়ে যায় সেই সমস্যা এটি আছে। কোনো সমস্যা না, মানে কেউ ইসরায়েলের কোন লোকের সাথে ফুলের মালা গলায় দিয়ে পাশাপাশি বসে থাকাকে, পাশাপাশি এবং যুগ্ম মহাসচিব উনি বলছে উনি এটা ব্যবসা করতে গেছে, ব্যবসা গেছে, যাই হোক আমি জানি না গেছে না না গেছে, তাও আমি জানি না। না, কিন্তু আমাদের তো আমি মনে হয় যেটা যে এটি বুঝি, সমস্যা। আমি আমাদের তো মনে হয় যে বাংলাদেশের প্রতিনিধি দলদের আমি এটি যে সমস্যা। বাংলাদেশে আজিব আর কোনো সমস্যা নাই। না, আর অনেক সমস্যা সমস্যাও হচ্ছে আছে। একমাত্র যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটা মামলা চার্জশিট না দিলেই বা হবে না, তারপরে আরো 50 জন লোকের বিরুদ্ধে বিএনপি চার্জশিট সব না দিলেই সমস্যাই হবে না। এরপর জানলাম যে আপনি অনেক দিন ধরে এই মামলাগুলি পরিচালনা করছেন, আপনি দেখেছেন যে বিএনপি সব সমস্যাই কিন্তু বেগম জিয়া, তার ছেলে অথবা দলের ব্যক্তিগত সমস্যা, আর কোনো সমস্যা নাই তো। বিএনপি সমস্যা, দেশেই কোনো সমস্যা নাই। বিএনপি সমস্যাগুলিও কিন্তু তাই না, তার কেন বাড়ি, তার বরাদ্দ হ্যাঁ। বাতিল করা হচ্ছে, এগুলি কিন্তু বিএনপি সমস্যা, ব্যক্তিগত সমস্যা। না সমস্যা তো আসবেই, তার কারণ হলো এই সরকার, মানে বেগম জিয়া এবং তারেক রহমানের সমস্যাই কিন্তু আপনি বিএনপি দেখবেন যে সমস্যা। এই সরকারের সমস্ত মন্ত্রী বলেন উপর লেভেল থেকে নিচ পর্যন্ত উঠেই কিন্তু তিনটা ওনাদের 2-3 জনের গালি দিয়ে নেয়, আর কারো কিছু বলে না আর কি, যে আজিব এই ওনারা একটা দেশের জন্য একটা সমস্যা। আরে দেশের জন্য সমস্যা হলে তাদেরকে তো আপনি ছেলে বার করে দেন, কোন মানে এত সমস্যা দেয়, তাহলে এই সমস্ত মামলার মধ্যে ঢুকান। দেখেন এই আজকে দেখলাম কি একটা ওই গাবতলির ওখানে কি একটা দারুসালামের ওখানে মামলা, সেইটাই তিনি প্রধান আসামি। তারপরে ওই আরেকটা কয়দিন আগে দেখলাম গাবতলিতে আরেকটা মামলায়, তো উনি সেদিন জিজ্ঞাসা করতেছিলেন বেগম খালেদা জিয়া যে আচ্ছা এই মামলাটার ঘটনাটা কখন দেখিয়েছে, বলে 3:30টায়। কয় দেখেন আমি 3:30টায় ঘুমেছিলাম, আমি কখন গেলাম ওখানে, রাতে রাতের 3:30টায়, রাতে 3:30টায় ঘটনাটা। আচ্ছা, আচ্ছা। তো আমি কখনই গেলাম, কখন হুকুম দিলাম আমি তো বুঝতে পারলাম না। হুকুম 3:30টায় দিলে 3:30টায় হবে, ব্যাপারটা এরকম না তো। উনি দুইটা এখন হুকুম দিতে কথাটা পারেন। হচ্ছে, যাই হোক, এখন আমার যেটা কথা হচ্ছে, জি। ঠিক আছে যদি বিএনপির লোক বা জামাতের লোক বা আওয়ামী লীগের লোক বা অন্য কোনো এজেন্সি যদি এই ঘটনা করে থাকে, তাহলে এই 180 জন লোকে তো আর করে নাই, 50 জন লোকে তো করে নাই। আপনি ধরেন, আপনি প্রকৃত পক্ষে যদি আপনি বিচার করতে চান, তাহলে ধরেন প্রকৃত তদন্ত করেন, তদন্ত করে এইভাবে না করে আমার মনে হয় যে দেশটাকে ভালোবাসতে শেখেন। নাইলে পরে যদি দেশটাকে ভালোবাসেন তাহলে আর এই সমস্ত সমস্যা হবে না। আপনি দেখেন ব্লগার মারছে, সেইটা আপনি সেখানে ওই যে মারছে সেখানে ধরতে পারেন না, তারপরে সেইটাই আবার চাপাই দেন আবার বলে এইটা বিএনপি জামাত করছে। না, কারণ বিএনপি জামাত তো নাস্তিক বেয়াদব এগুলি বলে ওদেরকে। ইমামদের মারছে। না ইমাম কপ হইলো সেটা বিএনপি করছে। তো সুতরাং এখন আপনি দেখবেন যে যেটাই করে সেটাই বিএনপি করছে। এই যে আবার একটু বলে ইউনিয়ন পরিষদে যে বিএনপির পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন থেকে বলেছেন যে ধর্মের উপর আঘাত আসলে তিনি আর বরদাস্ত করবেন না, তার ফলে তার দায়িত্ব তারই নিতে হবে, আর কেউ মারা গেলে, সেটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। মানে আমি শুনি না অবশ্য, আপনি না না মানে আপনি বলছেন, কিন্তু আমার কথাটা হচ্ছে আমার কথাটা হচ্ছে সেখানে না, আমার কথাটা হচ্ছে আপনি যদি বহুদলীয় গণতন্ত্রের চান, তাহলে একটি রাজনৈতিক দলের নেত্রীকে এইভাবে করে আপনি অহরহ আপনি দেখেন একটা নিম্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতারাও বলে উনি বেগম খালেদা জিয়া, উনি অমুক। আরে ভাষা জ্ঞানের একটা মানে একটা সাবেক প্রধানমন্ত্রী, আরে একজন সাবেক রাষ্ট্রপতির
বা স্ত্রী, তারপরে আমার মনে হয় যে এটি খুবই এইরকম গুরুত্বপূর্ণ language গুলো আমার বলা মনে হয় যে ঠিক না। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এখানে তুলে ধরেছে যে এটা ভাষার করা ব্যবহার, উচিত। ভাষার ব্যবহার। কিন্তু আমরা যদি শুনি যে এই জন্য ভালো লোক রাজনীতিতে আসতে চান না। রাইট, আমরা বঙ্গবন্ধু সম্পর্কে যেসব কথা দেশের বাইরে থেকে দেশের ভিতর থেকে শুনি সেগুলিও আবার একটু যদি একটু হ্যাঁ, ঠিকঠাক সেগুলো খারাপ। সেগুলি যদি খারাপ একটু সবগুলোই বলেন, বলতে মানে হবে। ভাষার ব্যাপারটি সব দিকেই ঠিক হলে একটু ভালো হয়। যাই হোক, আমরা প্রফেসর হাবিব মিল্লাত আমরা কে আবার কাকে একটা বিরতি সমালোচনা চলছে। করতে পারবে সেটা বুঝতে আমরা আমরা আবার একটা বিরতি নিচ্ছি এবং বিরতির পর ফিরে এসে আপনাদের কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি কে সংসদের বাইরে রাখতে, মাঠের রাজনীতি ও ভোটের রাজনীতিতে নাকাল করতে আপনারা দারুণ সফল। আপনারা কি মনে করেন যে বিএনপি যত দুর্বল হবে তত গণতন্ত্র বাংলাদেশের শক্তিশালী হবে, তত আওয়ামী লীগ বাংলাদেশ শক্তিশালী হবে, নাকি বিএনপির দুর্বলতার সুযোগে বাংলাদেশের গণতন্ত্র দুর্বল হবে, যেহেতু বিএনপি এত বড় জনসমর্থনের একটি দল? আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে বিএনপি সম্পর্কে শুনতে। ফিরে এলাম আজকে বাংলাদেশের প্রফেসর ডক্টর হাবিব মিল্লাত মুন্না। অনেকগুলি প্রশ্ন আপনার কাছে, এর মধ্যে আমার প্রশ্ন ছিল যে বিএনপি কে মাঠের বাইরে রেখে গণতন্ত্রকে দুর্বল হবে নাকি গণতন্ত্রকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারা যাবে, কি মনে হয় আপনার? আমাদের জয়নাল আবেদিন ভাই একটা কথা বলছেন যে দেশকে ভালোবাসা, সত্যি অর্থে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কথা, যে দেশকে ভালোবাসতেই হবে। Positive. কিন্তু দেশকে ভালোবাসতে যে যদি যারা দেশের বিরোধিতা করে, দেশের 30 লক্ষ মানুষকে স্বাধীনতার সময় হত্যা করে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করে, তাদের কাঁধে ভর করে আর যাই হোক দেশকে ভালোবাসা যায় না। যাই হোক, যে কথাটা বলছিলেন আপনি যে বিএনপি দুর্বল হলে গণতন্ত্র দুর্বল হবে কিনা, বিএনপি যখন ক্ষমতায় আসে, বেশ কয়েকবার ছিল আপনারা দেখেছেন, তখন হাওয়া ভবন তৈরি হয়, তখন 10 ট্রাক অস্ত্র মামলা হয়, অস্ত্র এসে দেশ বিদেশ থেকে নামে, মামলা হয় না, মানে 10 10 অস্ত্র আসে, 64টি জেলার মধ্যে 63টি জেলাতে বোমা ফুটে একদিনে একই সময়ে। 21শে আগস্ট বোমা হামলায় 21 জনকে নিহত হতে হয়, জননেত্রী শেখ হাসিনাকে পার্মানেন্ট, বোমা হামলায় 21 জনকে নিহত হতে হয়, জননেত্রী শেখ হাসিনাকে পার্মানেন্ট প্রতিবন্ধিতা বরণ করতে হয়। তখন দেশে অরাজকতা হয়। এই যদি পরিচয় হয়, তারা যত দুর্বল হবে বাংলাদেশ গণতন্ত্র তত শক্তিশালী হবে। তবে চিন্তার লোক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যে মারা যায় আওয়ামী লীগের আমলে, হ্যাঁ, সেটা হচ্ছে সরকার ইচ্ছে করে খুন করার চেষ্টা করে নাই, সরকারের সাথে দায় না, সরকার ধরার চেষ্টা রামপুরে করছে। যে বৌদ্ধ মন্দিরগুলি পুড়িয়ে দেওয়া হয়, একই কথা, সরকার চেষ্টা করে নাই। অপরাধ কোনোদিনই 100% এলিমিনেট করা সম্ভব না, পৃথিবীর কোনো দেশে সম্ভব হয় নাই, কখনো সম্ভব হয় নাই, বাংলাদেশেও সম্ভব না। ছোট শিশু আমরা পায়ে বরঞ্চ- MP রে গুলি করে দেয়। আমি গত ছোট শিশু হিউম্যানিটেরিয়ান পায়ে সামিটে MP গিয়েছিলাম খুঁজে পাওয়া যায় না। ইস্তাম্বুলে, আমি বিদেশের রিপোর্টগুলো দেখেছি, মনোযোগ দিয়ে দেখেছি, তারা বাংলাদেশের প্রশংসা করেছে। আপনি আফ্রিকার দেশগুলোর কথা বলেন, আপনি সাউথ আমেরিকার দেশগুলোর কথা বলেন, তাদের যে অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা, দেশের অবস্থা, তার তুলনায় আমরা শতগুণ ভালো আছি। পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ যদি বলি আমেরিকা, আইন শৃঙ্খলার দিক দিয়ে পরিসংখ্যানগতভাবে আমরা তাদের চেয়ে। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে কোনো খুনি আমরা বিনা বিচারে যেতে দেব না। যেমন 71-এর 42 বছর 44 বছর পরে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, প্রত্যেকটা খুনের প্রত্যেকটি মামলা, জিয়াউর রহমান সহ প্রত্যেকটি মামলার বিচার আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে ইনশাল্লাহ করবে। এ দেশে জননেত্রী শেখ হাসিনা সুশাসন প্রতিষ্ঠা করবেন। সেটি আপনি বলছেন যে সেটি আরো দুর্বল। যাই হোক, আপনার ব্যাখ্যা আমি আর আপনার সাথে আর বিতর্ক করতে চাই না। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে একটু আবার টেকনিক্যাল বিষয়টিতে ফিরে আসি, যে 54 এবং 166 ধারা প্রয়োগে যে গাইডলাইন করে দেবেন আদালত, যেটি বলছেন যে 13 বছর আগে হাইকোর্টের দেওয়া রায়টিকে যে তারা আপিল করলেন, সেক্ষেত্রে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের এখনকার সম্পর্ক কি, মানে রাষ্ট্র খুব চাইছিল যাতে 54 এবং 166 সম্পর্কে এইটি না আসে, এটি কি কারণ বলে আপনার কাছে মনে হয়? জাস্টিস হামিদুল হক। আমি কোর্টরুমে ছিলাম, আপনার মানে আমার খুব মনে পড়ে, আমি রিপোর্টার হিসেবে ছিলাম সে সময় কোর্টরুমে, না, ঐতিহাসিক রায় 2003 ব্রাদার। আমার মনে হয় যে হ্যাঁ, এই রায়ের মধ্য দিয়ে হামিদুল হক, জাস্টিস হামিদুল হক যুগে যুগে বেঁচে থাকবে। এটা শুধু আইনজীবীদের মধ্যে না, আমার দেশের মানুষের জন্য একটা অসাধারণ জাজমেন্ট তিনি দিয়েছেন। যাই হোক, সেটা তো সেই সময়ে সরকার আপিল করেছিল, সেই আপিল শুনানির পরে সর্বশেষ যে রায়টা হলো, আমরা খুবই আশাবাদী। হ্যাঁ, বিচার বিভাগের এখানে যে একটা স্বাধীনভাবে কাজ করা এবং তারা যে পারে, হ্যাঁ, তাদের উপর যদি কোনো হস্তক্ষেপ না হয়, তারা অসাধারণ রায়গুলো কিন্তু দিচ্ছে। ইদানিংকালে এটা দেখা যাচ্ছে আপিল বিভাগ থেকে পরপর। এই রায়টা নিয়ে আমি বলবো যে সরকার এটা অনতিবিলম্বে এটাকে কার্যকর করো, এটা নিয়ে কোনো আর তর্ক বিতর্ক হোক এটা আমরা চাই না। মাননীয় আইনমন্ত্রীও বলেছেন তারা রায়ের কপি পেলে এটা সংশোধন করবে, এবং অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাহেবও একই কথা বলেছে। এবং সুতরাং আমি মনে করি সরকার, হ্যাঁ, এটা
আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য এটা খুবই জরুরি। এটা আমাদের জনগণের দীর্ঘদিনে। আমার এই প্রশ্নের আরেকটু ভাগ ছিল যে ষোড়শ সংশোধনীর বিষয়টি কিন্তু আসলে আদালতের রায়টি সংসদ সদস্যরা মানতে পারেন নাই। তারা এটা ওনারা হয়তো সাময়িকভাবে একটু আমার মনে হয় বুঝবেন বিষয়টা, কারণ এখানে আমরা চেয়েছিলাম বিচারপতি নিয়োগের আইনটা করা। এই বিষয়ে কিন্তু আমরা উচ্চ আদালতের 10 দফা নির্দেশনা ছিল কিভাবে আইনটা করা হবে। Right. ওনারা সেইটা না করে, নিয়োগ প্রক্রিয়াটা সুষ্ঠু আইন প্রণয়ন না করে বিচারপতি অপসারণের আইন নিয়ে ওনারা সবাই মিলে অস্থির হয়ে গেছেন। এখন এখানে বিচারপতি অপসারণের ব্যাপারে যে আইনটা করা হয়েছে সেটা যেহেতু হাইকোর্ট আদালতে এই আইনটিকে ঐতিহাসিক ভুল এরকম ব্যাখ্যা দিতে পারে কিনা? দিতেই পারে। ঐতিহাসিক হ্যাঁ, ভুল আমার এটা তো মনে বলতে হয় পারে। এটা খুব সঠিক রায় হয়েছে। আমার মনে হয় যে জানি না, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, আপনি 54 এবং ষোড়শ সংশোধনীর এই ইয়েগুলিকে আপনি কিভাবে দেখছেন? মানে এইটার এই 54 ধারা আর 166 যেভাবে এই মিসইউজ মানে অপপ্রয়োগ হচ্ছিল আর কি, এইতে মানুষ খুব অস্থির ছিল। এর চাইতেও ডেঞ্জারাস অবস্থাটা হয়েছে যে এই আমলে এটা অবশ্য অতীতে কখনো আগেও ছিল, কিন্তু এতটা ছিল না যে আপনি 10টা মামলায় বেল পাওয়ার পরে আবার 5টা মামলায় সে 54-এ গ্রেপ্তার হয়ে যায়, আবার তারে রিমান্ডে নিয়ে তারে যখন তখন উঠিয়ে নিয়ে যায় বাড়ি থেকে, আবার রাতে আপনি উঠায় নিয়ে গেলেন। এই তো এখন মাননীয় সংসদ সদস্য আমার এখানে বসা, উনি হয়তো আবার অন্যভাবে এটাকে চড়াও হবেন। আমি তো ওইভাবে বলতে চাই না, কিন্তু এই আমলে যত আপনার এই গুম, তারপরে মানুষকে পাওয়া যায় নাই, উচ্চ লেভেলের তো একটা হিসাব পাওয়া গেছে, কিন্তু নিচের লেভেলের কিন্তু বহু হিসাব পাওয়া যায় নাই। এবং সেটা কিভাবে এই কয়দিন আগেও দেখলেন, এই 5-7 দিন আগেও ওই যে খুলনাতে বললেন যে তাদের 2 ছেলেকে নিয়ে গেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমি আপনার কথা সম্পূর্ণ স্বীকার করি, কিন্তু এর জন্য এই যে বিশ্বাসযোগ্যতার অভাবের জন্য আপনারা কতটা দায়ী সেইটিও একটু বিবেচনা করা দরকার কিনা। যেমন হেফাজতের ঘটনার পরে বিএনপির পক্ষ থেকে এম কে আনোয়ার বলেছিলেন যে 2500 লাশ গুম করা হয়েছে, পরে 50টি নাম দেওয়া সম্ভব হয়নি কারো পক্ষে। আমি সেই বিতর্কে 2500, 3000, 2500 লাশ গুম করা সম্ভব কিনা যেতে চাই না। তবে কথাটা হচ্ছে আমরা যে জাজমেন্টটা নিয়ে আছি আর কি, সেটা এই 54 ওয়ার এইটা এবং আমাদের প্রধান বিচারপতি যে বলছে একটা গাইডলাইন দেবে, আমরা কিন্তু এইটার উপরে আশাবাদী হয়ে আছি যে এইখানে একটা ভালো গাইডলাইন পাওয়া যাবে। এটা দেশের মঙ্গলের জন্য, এবং সেইটা যদি হয় তাহলে পরে হয়তো না, এটা প্রয়োগটা দেখতে হবে আর কি। সেই প্রয়োগের জন্য যদি একটা গাইডলাইন দেয় তাহলে আমরা মনে করি যে দেশে একটা সুশাসনের একটা হয়তো আইনের শাসন বাস্তবায়নের একটা সম্ভাবনা আমরা দেখতে পাবো। তবে এইটার জন্য বর্তমান আপিল বিভাগ এবং মাননীয় প্রধান বিচারপতিকে আমাদের অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আপনাকেও ধন্যবাদ আমরা দিতে চাই। প্রফেসর হাবিব মিল্লাত মুন্না, আপনি যদি এই বিষয়ে কোনো কিছু বলেন, যে 54 এবং 166 রাষ্ট্র কুক্ষিগত করে রাখা এবং সংসদ সদস্য হিসেবে আপনাদের ষোড়শ সংশোধনী সম্পর্কে হাইকোর্টের রায়তে আপনার সংসদের ইমিউনিটিটা নিয়ে আপনারা যেভাবে চড়াও হলেন আদালতের উপর, সেটি কত স্বাস্থ্যকর ছিল? আমাদের 1 মিনিট সময় আছে, অবশ্যই এত বড় কথা আমি আসলে এত বড় উত্তর দিতে পারবো না। আমি আসলে আইন পেশার সাথে জড়িত না, যত দূর থেকে বুঝি হাইকোর্ট এবং কথাগুলো উনি বিএনপির হয়ে বলেছেন আইনটি, হ্যাঁ, কিন্তু আইন প্রণেতা হলে যে আমরা ফৌজদারি আদালত, ওই এই আদালত সেই আদালত সমস্ত বোঝার দরকার নেই আইন করার জন্য। তার জন্য স্পেশালিস্ট রয়েছে। সবাই যদি সব ব্যাপারে স্পেশালিস্ট হয় তাহলে দেশে আসলে থাকবে না। আপনার নামেই আইন প্রণেতার কিন্তু আইন প্রণেতার অনেক ধরনের দায়িত্বই থাকতে পারে। যেমন আপনি যে প্রশ্নটা করেছেন, উনি বলেছেন যে এটা একটা অসাধারণ ঘটনা, আইনের শাসন এটা প্রতিষ্ঠিত হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পথে অনেক এগিয়ে যাবে। আমরা কিন্তু একটু আগে এই কথাই বলেছি, আপনি অবশ্যই একটু হেসেছিলেন যে আমি বলেছিলাম যে জননেত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছেন এবং করার চেষ্টা করে যাচ্ছেন, এবং তার প্রমাণ ওনাদের মুখ থেকে আমরা শুনতে পেলাম। সুতরাং এইটা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমি যদি বলতে চাচ্ছি যে যেটা জনগণের জন্য ভালো, দেশের জন্য ভালো, আমাদের সকলের জন্য ভালো,
এবং উনি আরেকটা কথা বলেছেন, সেটা অবশ্যই হওয়া দরকার। সাথে সাথে উনি বলেছেন যত খুন হচ্ছে, যত গুম হচ্ছে, এই যত দিয়ে কিন্তু বিএনপির দায় দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তারা যদি একটা সঠিক কিন্তু গুম খুন কিন্তু হচ্ছে আসলে। সঠিক স্ট্যাটিস্টিক যদি কথাটা বলতেন, আমি চুপ করে থাকতাম। গুমের স্ট্যাটিস্টিক্স খুব কঠিন, না, কোনো কঠিন না। খুনের স্ট্যাটিস্টিক্স না। পাওয়া যায়, কারণ লাশটা পাওয়া যায়, না, গুম তো পাওয়া যায় না। ঠিক আছে, মিরাজ আলীটা তার গুম পাওয়া বলছেন যাবে, কেন? ওই তার গুম এসেটটা বলছেন পাওয়া কেন? যাবে, হ্যাঁ, কিন্তু গুম বলতে কি মোহাম্মদ বোঝেন? আলী গুমের করম definition আলীটা কি? পাওয়া যাবে গুম না। কয়দিন থাকলে গুম হবে, কয়দিন না থাকলে গুম হবে না। Right, 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 কাজে right. আপনাদেরকে অবশ্যই এই কথা বলতে হবে, কতজন গুম হয়েছে, কতজন এই মাসে খুন হয়েছে। এই স্ট্যাটিস্টিক না দিয়ে বিএনপি ডুবছে কেন? তথ্যের অভাবে। Right. তারা যখন কথা বলে তখন তারা বলে হাজার হাজার খুন আমরা হচ্ছে। আমরা আমরা আপনাদের আওয়ামী লীগকে এত বেশি সাপোর্ট করছি আমরা মিডিয়ারা, যে বিএনপি আসলে খুব তথ্যের দিক দিয়ে খুব সুবিধা করতে পারছে না। আপনারা আসলে সুবিধা সাপোর্ট করছেন না, তার প্রমাণ আপনার ওই পোস্টারটা, যে যেখানে সেখানে জয় বাংলা লাগিয়ে দিবেন যাতে আওয়ামী লীগ বিপদে পড়তে বাধ্য হয়। না, আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর হাবিব মিলাদ মুন্না, ধন্যবাদ অ্যাডভোকেট জানালেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।